আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন আমাদের কেমিস্ট্রি সপ্তম অধ্যায় এদের আমরা রিভিশন করব। তো এই অধ্যায়ে আমরা কী কী পড়ব তা যদি একবার দেখে নেই। আমরা এই অধ্যায়ে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়া এই টপিকটা সম্পর্কে জানব। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়া। তো পদার্থের পরিবর্তনকে বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্ত। তাছাড়া আমাদের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আলোচ্য টপিকের মাঝে আমরা রাখব রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়াসমূহ। এগুলো একমুখী বিক্রিয়া হতে পারে, উপমুখী বিক্রিয়া হতে পারে, তাপোৎপাদী বিক্রিয়া হতে পারে, তাপহারী বিক্রিয়া হতে পারে। এগুলোর সংজ্ঞা বিস্তারিত আছে আমাদের। তাছাড়া এই যে রাসায়নিক বিক্রিয়াকে আমাদের বোঝার জন্য বা এই যে পদার্থের পরিমাণ বা উৎপাদের পরিমাণ আমাদের শিল্প কারখানায় আমাদের লাভজনকভাবে উৎপাদন এইগুলো ইউজ করার জন্য আমরা লা-শাতেলের নীতিটা একটু পড়বো। লা-শাতেলের নীতি কি ইউজ করে কীভাবে শিল্পক্ষেত্রে আমরা লাভজনকভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটাইতে পারি। তাছাড়া পরিবর্তনকে বিশ্লেষণ করে জারণ বিজারণ বিক্রিয়া শনাক্ত, বাস্তব ক্ষেত্রে বিভিন্ন সংঘটিত বিক্রিয়া আমরা দেখব। এক্ষেত্রে আমরা মরিচা কীভাবে ধরে বা এইরকম কিছু বিক্রিয়া আমরা দেখব। তো বাস্তব ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়া যে ক্ষতিকর বিক্রিয়াসমূহ নিয়ন্ত্রণ এর উপায়, মরিচা রোধে প্রয়োজনীয় উপায় কী হতে পারে, ঠিক আছে। এরপর রাসায়নিক বিক্রিয়ার হার ব্যাখ্যা করতে পারবো এবং সংশ্লিষ্ট হারের তুলনা করতে পারবো। রাসায়নিক বিক্রিয়ার হার, ঠিক আছে। তো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বিক্রিয়ার গতিবেগ এবং হার পরীক্ষা এবং তুলনা করতে পারবো। দৈনন্দিন কাজে ধাতব বস্তুর ব্যাপারে সচেতন। তো এরপরে অম্লকার প্রসারণ বিক্রিয়া এবং অদেক্ষণ বিক্রিয়া প্রদর্শন করতে পারবো। মূলত এগুলাই হচ্ছে আমাদের এদের আলোচ্য টপিক। তো ফার্স্ট অফ অল আমরা চেঞ্জেস অফ ম্যাটার বা পথে পরিবর্তন বিষয়টা কি যদি একটু দেখি। তো আমরা পদার্থের এই পরিবর্তনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে রাসায়নিক, ঠিক আছে। তো ভৌত পরিবর্তনটা দেখো, ভৌত পরিবর্তন কীরকম হয়। প্রতিটি পদার্থের প্রতিটি রাসায়নিক পদার্থ এক বা একাধিক মৌল দিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটা পদার্থ কিন্তু এক বা একাধিক মৌল দ্বারা গঠিত। আচ্ছা, প্রত্যেকটা পদার্থ এক বা একাধিক মৌল দ্বারা কিন্তু গঠিত। হ্যাঁ, যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলা হয়। তাহলে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জেস বিষয়টা কি। যদি পদার্থের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, তাকে বলা হচ্ছে আমাদের ফিজিক্যাল চেঞ্জ। মনে করো এটা একটা বরফ, হ্যাঁ, এটা একটা বরফ। এই বরফটা এখন কী অবস্থায় আছে? কঠিন অবস্থায় আছে। এই বরফের সংকেত কি? H2O, তাই না? এখানে দুটো হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। এগুলাই এখানে দুটা হাইড্রোজেন আছে এবং একটা অক্সিজেন আছে। তো এখন আমি যদি এখানে তাপ দেই, তাপ দেওয়ার কারণে এটা পানিতে পরিণত হবে। যখন এটা পানিতে পরিণত হলে এটা হয়ে গেল কি? তরল হয়ে গেল। তরল হয়ে যাওয়ার পরে এটার যে সংকেত এটা হচ্ছে আবার কি? H2O। খেয়াল করে এটা যে রাসায়নিক যে মৌল, রাসায়নিক যে কাঠামো, রাসায়নিক যে গঠন, এখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। তার মানে রাসায়নিক গঠনে কোনো রকম কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে কিসে? বাহ্যিক অবস্থায়। এটা এখানে একটু কঠিন ছিল বরফটা, এই জায়গায় হয়ে গেছে তরল। তাহলে বাহ্যিক অবস্থার যে পরিবর্তন এটাকে আমরা বলি ভৌত পরিবর্তন। তো এখানে আমাদের সেম একটা উদাহরণ দেওয়া আছে। একখণ্ড বরফকে কক্ষ তাপমাত্রা রেখে দিলে তা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে আস্তে আস্তে গলে তরলে পরিণত হয়, তরল পানিতে পরিণত হয়। আবার তরল পানিকে তাপ প্রদান করা হলে 100 ডিগ্রি তাপমাত্রা উন্নীত করলে সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। সেমভাবে তুমি যদি তরল দিতে থাকো, তরল পানিকে তাপ দিতে থাকো এবং 100 ডিগ্রিতে পৌঁছায় নিয়ে গেলে সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। তো এখানে কঠিন বরফ, পানি এবং জলীয় বাষ্প এই তিনটি পদার্থের আণবিক সংকেত হচ্ছে H2O। তিনটাই কিন্তু আমাদের H2O। তার মানে আণবিক সংকেতের মাঝে কোনো পরিবর্তন আসে নাই। অর্থাৎ তরল পানি, কঠিন বরফ, গ্যাসীয়, জলীয় বাষ্প তিনটিরই প্রতিটি অণুতে দুটি করে হাইড্রোজেন এবং একটি করে অক্সিজেন অণু পরমাণু থাকে। কাজে তিনটি পদার্থ কিন্তু একই। তো এটাই হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন মানে কি? কখনো দেখা যায় যে কোনো পদার্থের বাহ্যিক বা চাপের পরিবর্তন করলে কিংবা অন্য কোনো পদার্থের সংস্পর্শে নিয়ে আসলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। অর্থাৎ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থে পরিণত হয় তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন।
তো এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে, আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তাহলে এই গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, CH4। এই মিথেনকে যখন তুমি অক্সিজেন সহযোগে পোড়াবা, এখানে দহন বিক্রিয়া হয়ে আলটিমেটলি কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এখানে জলীয় বাষ্প উৎপন্ন হবে, গ্যাস জলীয় বাষ্প উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে? ΔH বা তাপ উৎপন্ন হবে, তাই না? তাহলে এখানে ছিল একটা মিথেন, ছিল একটা অক্সিজেন, এগুলার বিক্রিয়ার ফলে এই জায়গায় নতুন একটা ধর্মবিষ্ট যৌগ কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, নতুন একটা ধর্মবিষ্ট যৌগ পানি বা যেটা আমরা গ্যাস বলি, বাষ্প বলি, এটা তৈরি হলো, তাপ শক্তি উৎপন্ন হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের পুরো মৌলগুলোর মধ্যে নতুন বন্ধন, এখানে যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো ভাঙলো, এখানে আবার নতুন বন্ধন সৃষ্টি হইলো। তাহলে এটা নতুন যৌগ, ঠিক আছে? পুরাতন বন্ধন ভাঙলো, নতুন বন্ধন গঠিত হইলো। তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তনে যে নতুন পাত্র তৈরি হয়, মৌলগুলো পূর্ব পাত্র থেকে আসে, এখানে যে কার্বন, এই কার্বনটা আসছে এখান থেকে, এখানে যে অক্সিজেন, এই অক্সিজেন আসছে এখান থেকে, ঠিক আছে? তবে নতুনভাবে তারা সজ্জা বিশিষ্ট হয়ে আমাদের নতুন একটা যৌগ তৈরি করলো, যার ধর্ম, যার তোমার যে ক্যারেক্টারিস্টিক্স, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো পুরোপুরি ভিন্ন হতে পারে বিক্রিয়ক থেকে। এই যে এখানে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করলো। একইভাবে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। এই যে ক্যালসিয়াম কার্বনেট, যখন এটা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তখন এটা ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। তাহলে এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন এই যে রাসায়নিক বিক্রিয়াকে আমরা বিভিন্ন ভাগে শ্রেণী বিভক্ত করতে পারি। রাসায়নিক বিক্রিয়াকে আমরা ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। তো এই যে আমরা বিভিন্ন টাইপসের উপর ভিত্তি করে ভাগ করব, হ্যাঁ, বিভিন্ন নির্ভরশীলতার উপর ভিত্তি করে আমরা কিসের উপর ভিত্তি করে এটাকে আমরা ভাগ করতেছি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের আলোচনার বিষয় রাসায়নিক বিক্রিয়ার দিক, অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য রিঅ্যাকশন। আমাদের বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইরিভার্সেবল রিঅ্যাকশন, একটা হচ্ছে রিভার্সেবল রিঅ্যাকশন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য রিঅ্যাকশন আমরা বিক্রিয়ার গতির উপর, দিকের উপর ভিত্তি করে, এখানে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াকে ইরিভার্সেবল রিঅ্যাকশনও বলা হয়। রিভার্স মানে কি? রিভার্স মানে তুমি এদিকে গেছো, সেমভাবে তুমি যদি উল্টা দিকে ফিরে আসো, এটাকে বলা হচ্ছে রিভার্স। আর রিভার্স মানে কি? যেটা উল্টা দিকে ফিরে আসে না, তার মানে এটা ফিরে আসবে না, তার মানে এটা শুধু একমুখী, ঠিক আছে? এটা হচ্ছে শুধু একমুখী। তাহলে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া মানে কি? এটা রিভার্সেবল, রিভার্স করতে পারবে। তাহলে একমুখী বিক্রিয়ার সংজ্ঞা কি? খুবই সহজ, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেটটা সলিড অবস্থায় আছে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করলো এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, ঠিক আছে? এবং এটা কখনোই এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আবার বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে ফিরে আসে না স্বাভাবিক অবস্থায়, যার কারণে এটা একটা একমুখী বিক্রিয়া। তো এটা আমরা দেখতে পারি উদাহরণ হিসেবে। এরপর উভমুখী বিক্রিয়া বা রিভার্সেবল রিঅ্যাকশন। রিভার্সেবল রিঅ্যাকশন মানে কি? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হবে। তাহলে A+B বিক্রিয়া করে যদি তোমার C+D তৈরি করে, পরক্ষণে C+D বিক্রিয়া করে আবার কিন্তু A+Dতে পরিণত হইতে পারে। এটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়া উভমুখী বিক্রিয়া বলে। উভমুখী বিক্রিয়া হতে বিক্রিয়ক হতে উৎপাদ হওয়ার বিক্রিয়াকে সম্মুখী বিক্রিয়া বলা। তাহলে দেখো, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এই যে বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, এটাকে বলা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, এটাকে বলা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আবার উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর যখন উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে বিপরীতমুখী তীরচিহ্ন ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা বিপরীতমুখী তীরচিহ্ন ব্যবহার করি। একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। উদাহরণটা হচ্ছে ইথানল। ইথানল একটা অ্যালকোহল। ইথানল আমরা ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে প্রভাবক হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, এবং আমাদের দিকে ইথাইল ইথানোয়েট এস্টার তৈরি করে। ঠিক আছে? ইথাইল ইথানোয়েট এস্টার তৈরি করে, সাথে পানি তৈরি করে, এবং এই বিক্রিয়ক উৎপাদ দুটো আবার বিক্রিয়া করে পুনরায় তারা এইগুলাতে পরিণত হইতে পারে। দ্যাটস ওয়াই এটা একটা উভমুখী বিক্রিয়া।
সেমভাবে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। সেমভাবে এই যে হাইড্রোজেন আয়োডাইড পরস্পর আবার দুটো বিক্রিয়া করে আবার হাইড্রোজেন এবং আয়োডিন ইন্ডিভিজুয়ালি তৈরি করতে পারে। তাহলে এটা একটা উভমুখী বিক্রিয়া। তাহলে উপযুক্ত শর্তে সব বিক্রিয়া কিন্তু উপমুখী, উপযুক্ত শর্তে সব বিক্রিয়া কিন্তু উপমুখী। তবে কিছু বিক্রিয়ার বেলায় সমমুখী বিক্রিয়ার তুলনায় বিপরীতমুখী বিক্রিয়ার হার এত কম যে এটাকে একমুখী মনে হয়। তাহলে লাইনটার মানে কি, উপযুক্ত শর্ত যদি তুমি প্রয়োগ করতে পারো বিক্রিয়াটা উপমুখী হবে। কীরকম, মনে করো এই জায়গায় তুমি একটা একমুখী বিক্রিয়া দেখছো না, এই যে এটা একটা একমুখী বিক্রিয়ার উদাহরণ। ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এবং এই বিক্রিয়াটা যদি তোমার খোলা পাত্রে হয়, এই বিক্রিয়াটা মনে করো তুমি একটা খোলা পাত্রে করতেছো, খোলা পাত্রে মানে বিক্রিয়াটা একটা পাত্রে নিলে, পাত্রটা এরকম খোলা, এখানে তুমি ক্যালসিয়াম কার্বনেট দিলে এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। তাহলে কী হবে, এখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড। এটা কি, এটা একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আসলে গ্যাস কি তোমার এই পাত্রে বসে থাকবে? নিশ্চয়ই না, গ্যাসটা উড়ে যাবে। গ্যাসটা কোথায় উড়ে যাবে? বাতাসে উড়ে যাবে। যদি গ্যাসটা উড়ে যায় তাহলে পাত্রে থাকবে কি, শুধু এই যে ক্যালসিয়াম অক্সাইডটা পড়ে থাকবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড নিজে নিজে আবার ক্যালসিয়াম কার্বনেটে কখনো তৈরি হতে পারবে না। যদি ক্যালসিয়াম অক্সাইডটা এই ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হতে চায়, তাকে কার্বন ডাইঅক্সাইড সহ যুক্ত হতে হবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা এখানে পাত্রে নাই, কার্বন ডাইঅক্সাইডটা উড়ে গেছে, এটা গ্যাস হওয়ার কারণে। তো এই যে এখন শর্ত কী, তাহলে শর্ত হচ্ছে তুমি যদি এটা বদ্ধ করে দাও, পাত্রটা এখানে বন্ধ করে দাও, বন্ধ করে দিলে এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে উড়ে যাইতে পারবে না। ফলে আবার কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট একত্রিত হয়ে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। আলটিমেটলি এটা একটা উভমুখী বিক্রিয়া হয়ে যাবে। তাহলে পর্যাপ্ত যদি শর্ত প্রয়োগ করো তুমি, তাহলে এই যে সকল বিক্রিয়া কিন্তু উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, এটাই বলা হচ্ছে সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, উপযুক্ত শর্ত প্রয়োগে সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমমুখী বিক্রিয়ার তুলনায় বিপরীতমুখী বিক্রিয়ার হার এত কম যে এটাকে একমুখী মনে হয়। মানে আমরা জানি যে এই যে এখানে বিক্রিয়ক হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে, এটা হচ্ছে সমমুখী বিক্রিয়া। আবার হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে এই যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তো এখানে মনে করো যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে 90% হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, তো আবার হাইড্রোজেন এবং আয়োডাইড বিক্রিয়া করে এখানে মাত্র 10% বিক্রিয়া তৈরি করতেছে তারা। তো এক্ষেত্রে সমমুখী বিক্রিয়ার হারটা আসলে অনেক বেশি পশ্চাৎমুখীর তুলনায়, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অনেক কম। তাহলে আলটিমেটলি তুমি বাইরে দেখে দেখবা যে এখানে শুধুমাত্র হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডিন তৈরি করছে, বাট এই যে এই 10% তোমার চোখে পড়বে না, কারণ এটা পরিমাণটা অনেক বেশি। এটাই তাহলে গেল বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন কেমন হবে এটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এক্সোথার্মিক রিঅ্যাকশন, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আসো তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাহলে সহজ সংজ্ঞা, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাহলে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা কি বলি, তাপ উৎপাদী বিক্রিয়া বলি। হ্যাবার প্রণালী, আমরা হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করে থাকি। হ্যাবার প্রণালীতে কী তৈরি করা হয়, অ্যামোনিয়া। স্পর্শ পদ্ধতিতে কী তৈরি করা হয়, সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতিতে কী তৈরি করা হয়, সালফিউরিক অ্যাসিড। অসওয়াল্ড পদ্ধতিতে কী তৈরি করা হয়, HNO3 নাইট্রিক অ্যাসিড। তাহলে হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়। স্পষ্ট পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। তারপর আরেকটা জানি কি বললাম, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এগুলো একটু মাথায় রাখবা। তাহলে হ্যাবার প্রণালীতে আমাদের এখানে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন হতে 2 মোল অ্যামোনিয়া উৎপাদনের সময় 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এই যে এখানে হ্যাবার প্রণালীতে আমরা যদি বিক্রিয়া সংগঠিত করি, এই যে 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে আয়রন প্রভাবক হিসেবে কাজ করলে অ্যামোনিয়া এবং তাপশক্তি উৎপন্ন হয়। এবং এখানে আমাদের 200 থেকে 250 ATM চাপ দরকার হয়, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন হয়। এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো, এই বিক্রিয়ার মাঝে 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। তো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হলো। ∆H কে আমরা কি লিখবো, -92 কিলোজুল তাপ শক্তি। ∆H সমান কি, -92 কিলোজুল তাপ শক্তি। মনে রাখবা, ∆H যখন তুমি বিক্রিয়ায় লিখে দিবা, যখন বিক্রিয়ায় পজিটিভ আকার প্লাস চিহ্ন দিয়ে লিখে দিবা তখন এটা পজিটিভ থাকবে। আর যদি এখানে ∆H আলাদাভাবে লিখতে চাও, ∆H এর ভ্যালু হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া নেগেটিভ, ∆H এর ভ্যালু তাপ উৎপাদী বিক্রিয়া কি নেগেটিভ। তাপহারী বিক্রিয়া ∆H এর মান কি পজিটিভ, ∆H এর মান তাপ উৎপাদী বিক্রিয়ায় নেগেটিভ হয়, ∆H এর মান তাপহারী বিক্রিয়া কি হয়, পজিটিভ হয়। বুঝে গেছে? আচ্ছা, তো
তো এখানে মূলত কি হয়, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটা হচ্ছে কি উৎপাদ, এটা হচ্ছে কি বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তাহলে এখানে ΔH এর মান নেগেটিভ বা তাপশক্তি কেন উৎপন্ন হচ্ছে, আমাদের এই জায়গায় একটা শক্তি আছে, বিক্রিয়কের শক্তি আছে, হ্যাঁ এখানে একটা বিক্রিয়কের শক্তি আছে। তো এই যে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমাদের কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় এই যে বিক্রিয়কের শক্তিটা অনেক বেশি হয়, বিক্রিয়কের শক্তিটা অনেক বেশি হয় কার চাইতে, উৎপাদের চাইতে অনেক বেশি হয়, উৎপাদের অনেক কম হয়, বিক্রিয়কের শক্তি অনেক বেশি হয়। তাহলে এই যে বিক্রিয়কের শক্তি বেশি হওয়ায় উৎপাদের চাইতে, তাহলে কি হবে, এখানে মনে করো বিক্রিয়কের শক্তি হচ্ছে তোমার 1000 জুল, হ্যাঁ বিক্রিয়কের শক্তি কত 1000 জুল, উৎপাদের শক্তি মনে করো তুমি পাইলা 800 জুল, উৎপাদের শক্তি কি পাইলা 800 জুল। তাহলে এই যে বিক্রিয়কের শক্তি 1000 জুল, উৎপাদের শক্তি হলো তোমার 800 জুল, তাহলে বাকি 200 জুল শক্তি কই যাবে, বাকি 200 জুল শক্তি পরিবেশে তাপশক্তি হিসেবে বেরিয়ে যাবে, যেটাকে আমরা বুঝবো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখানে বাকি 200 জুল শক্তি পরিবেশে তাপশক্তি হিসেবে বেরিয়ে যেতে দেখবো এবং এটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই জায়গায় আমরা ΔHটা কেমনে বের করি, ΔH আমরা বের করে হচ্ছে উৎপাদের জন্য যে শক্তি, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি কত 800 জুল, বিক্রিয়কের শক্তি কত 1000 জুল, আনসার কত আসে মাইনাস 200 জুল। এই জন্য আমরা ΔH এর মান কি বলি, নেগেটিভ বলি, তাপ উৎপাদী বিক্রিয়ায় ΔH এর মান কি হয়, নেগেটিভ হয়, এই জন্যই এটা হয় আসলে। তো এইভাবে আমাদের দেখব বিক্রিয়কের শক্তি যখন বেশি উৎপাদের শক্তির চাইতে, তখন আমরা দেখব এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে। এবার আসে তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশনস। তাহলে যে বিক্রিয়ায় তাপশক্তির শোষণ ঘটে তাকে আমরা বলি তাপ হারি বিক্রিয়া। তাহলে সিম্পলি আমরা উদাহরণ এটা যদি বলি, যে বিক্রিয়ায় তাপশক্তির শোষণ ঘটে তাকে বলি তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। তো যেমন 1 মোল নাইট্রোজেন এবং 1 মোল অক্সিজেন, এই যে 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করলো এই জায়গায়। তো এখানে আমাদের মনে রাখবা, যখন তাপ হারি বিক্রিয়ায় আমরা তাপের পরিমাণটা যতটুকু তাপ ΔH এর মানটা তুমি চাইলে এখানে বিক্রিয়কে পজিটিভ আকারে লিখতে পারো কিংবা ΔH আকারে লিখতে পারো, তখন ΔH হবে পজিটিভ। তাহলে তাপ হারি বিক্রিয়ায় ΔH এর মান কি, তাপ হারি বিক্রিয়ায় ΔH এর মান পজিটিভ, তবে তুমি যদি বিক্রিয়ার সাথে লিখতে চাও তাহলে বিক্রিয়কে পজিটিভ আকারে লিখতে পারো। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন লিখতে যাবা তখন উৎপাদে পজিটিভ আকারে লিখতে পারো, উৎপাদে পজিটিভ চিহ্ন দিয়ে লিখতে পারো, বুঝে গেছে। আর তাপ হারি বিক্রিয়ায় কি করবা, বিক্রিয়কে পজিটিভ চিহ্ন দিয়ে লিখতে পারো, বাট তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদে পজিটিভ চিহ্ন দিয়ে লিখতে হবে। এই যে এখানে হচ্ছে এটা বাম পাশে, ওই পাশে ওইখানে এটা ডান পাশে ছিল, তাহলে তাপ হারি বিক্রিয়াটা আমরা এই পাশে বিক্রিয়কের সাথে এটা পজিটিভ চিহ্ন দিয়ে লিখলাম। তো এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে আমাদের এই যে বিক্রিয়কের যে শক্তি, এই শক্তির পরিমাণটা অনেক কম হয় কার চাইতে, উৎপাদের চাইতে। মনে করো উৎপাদের শক্তি হচ্ছে এক্ষেত্রে আমাদের মনে করো 500 জুল, উৎপাদের শক্তি কত 500 জুল, আর এখানে বিক্রিয়কের শক্তি কত 400 জুল। তাহলে এখানে বিক্রিয়কের শক্তি কত 400 জুল, উৎপাদের শক্তি কত 500 জুল। তাহলে এখানে কি হবে, আমরা জানি এক্ষেত্রে সমান হওয়া দরকার। তাহলে এই যে বাকি 100 জুল শক্তি আসলো কই, এই জায়গাটা থেকে বাকি 100 জুল শক্তি আসলে কোথা থেকে আসে না, এটা পরিবেশ থেকে সংগ্রহ করছে। এই যে পরিবেশ থেকে 100 জুল শক্তি নিয়ে নিছে, পরিবেশ থেকে 100 জুল শক্তি নেওয়ার ফলে সে আলটিমেটলি 500 জুল শক্তির অধিকারী হলো। এবং পরিবেশ যখন তাপ ছেড়ে দিছে, পরিবেশ, তাহলে এখানে আমাদের এই বিক্রিয়াটা যেই পরিবেশে হয়েছে ওই পরিবেশটা তাপ ছেড়ে দিছে না, ওই পরিবেশ তাপ ছেড়ে দিছে না, তাহলে যে তাপ ছাড়ে তাকে আমরা বলি হারে, মানে এখানে তাপ হারি, এখানে তাপ হারাইছে কে, তাহলে আমরা বিক্রিয়া বলতেছি না তাপ হারি বিক্রিয়া, তাহলে তাপটা হারাইছে কে, তাপটা হারাইছে মূলত পরিবেশ, তাপটা হারাইছে মূলত পরিবেশ। আমি আন্দাজে ধরছি 500 জুল। তাপ শোষী, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই তাপ হারি বিক্রিয়ায় আমাদের বিক্রিয়কের শক্তি অনেক কম হবে কার চাইতে, উৎপাদের চাইতে। জাস্ট এটা বুঝলে হবে, আমি জাস্ট উদাহরণ দিয়ে 400-500 দিয়ে বোঝাচ্ছি। আর এখানে বলা হচ্ছে তাপ শোষী, তাহলে তাপ শোষণ করলো কি, এই যে বিক্রিয়ক সমূহ তাপ শোষণ করলো, বিক্রিয়ক সমূহ কত জুল তাপ শোষণ করলো, 100 জুল তাপ শক্তি শোষণ করলো। এখন ΔH যদি বের করতে চাও, ΔH এর সূত্র কি E2 - E1। তো এক্ষেত্রে আমরা ক্ষেত্রে উৎপাদের শক্তি কত, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এটা E2 - E1 তোমাদের সূত্র আছে কিনা জানি না, এটা E2 - E1, বা এক্ষেত্রে আমরা উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি কত ধরলাম 500 জুল, বিক্রিয়কের শক্তি কত ধরলাম 400 জুল, তাহলে আনসার কত হয় প্লাস 100 জুল। এই জন্য আমরা ΔH এর মান কি লিখি, পজিটিভ লিখি। ΔH এর মান তাপ হারি বিক্রিয়া কি হয়, পজিটিভ হয়। তাহলে তাপ হারি বিক্রিয়ায় মূলত তাপশক্তির শোষণ ঘটে, তাকে আমরা তাপ হারি বিক্রিয়া বলি। এই ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি কম হয় উৎপাদের শক্তির চাইতে, এই জন্য আমরা ΔH এর মান পজিটিভ পাবো। নাইট্রোজেন এগুলো কিন্তু ফিক্সড, আবার প্লাস 180 কিলোজুল, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, বই যেটা দেওয়া আছে। নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এখানে 180 কিলোজুল তাপশক্তি শোষিত হয়।
তাহলে আমরা দুটা ক্লাসিফিকেশন পড়লাম। ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন আমরা ভাগ করলাম দুই ভাগে। একটা হচ্ছে ডিরেকশন অফ রিয়াকশন, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে, রিভার্সেবল ইরিভার্সেবল, একমুখী উভমুখী আমরা ভাগ করলাম। এরপরে ডিফারেন্স অফ হিট, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে, একটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে দুই প্রকার, একটা হচ্ছে আমরা পড়লাম একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া দিকের উপর ভিত্তি করে। এরপর ভাগ করলাম তাপ পরিবর্তনের উপর ভিত্তি করে তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আমাদের কয় ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাহলে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেডক্স, একটা হচ্ছে নন রেডক্স। তাহলে তুমি রেডক্সের মানে যদি বুঝে যাও, নন রেডক্স বুঝে যাবা। রেডক্স মানে যেটা, নন রেডক্স মানে বোঝাচ্ছে এটা রেডক্স না। নন রেডক্স মানে কি? এটা রেডক্স না। তাহলে রেডক্স মানে কি? এই যে রেডক্স, এই যে রেডক্স তুমি যদি শব্দটাকে ভাঙাও, এখানে দুটো শব্দ পাবা, একটা হচ্ছে র্যাট, একটা হচ্ছে অক্স। একটা হচ্ছে র্যাট, একটা হচ্ছে অক্স। এই যে র্যাট মানে হচ্ছে রিডাকশন, র্যাট শব্দটা আসছে কোত্থেকে? রিডাকশন থেকে। র্যাক শব্দটা আসছে রিডাকশন থেকে। রিডাকশন শব্দের অর্থ হচ্ছে বিজারণ। রিডাকশন শব্দের অর্থ কি? রিডাকশন শব্দ হচ্ছে বিজারণ। আর অক্স শব্দটা আসছে হচ্ছে জারণ, আমাদের অক্সিডেশন থেকে। অক্স শব্দটা আসছে হলো অক্সিডেশন থেকে। তাহলে অক্সিডেশন মানে হচ্ছে জারণ, অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাহলে রেডক্সের রেড শব্দটা আসছে রেড থেকে, রেড মানে হচ্ছে রিডাকশন, যার অর্থ হলো বিজারণ। এবং অক্স শব্দটা আসছে অক্সিডেশন থেকে, যার অর্থ হলো জারণ। তাহলে আলটিমেটলি রেডক্স মানে কি হয়? জারণ বিজারণ। তাহলে এই যে নন রেডক্স কী হবে? নন রেডক্স হবে মানে যেটা জারণ বিজারণ না। তাহলে রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়া। একটু আচ্ছা, তো রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা যদি একটু দেখি, রিডাকশন, রিডাকশন মানে বিজারণ বিক্রিয়া, রিডাকশন মানে বিজারণ বিক্রিয়া। রিডাকশন, বিজারণ আর অক্সিডেশন। এই যে রিডাকশন শব্দের প্রথম অংশ রেড, অক্সিডেশন মানে হচ্ছে অক্স, সমন্বয়ে গঠিত রেডক্স। এর অর্থ হলো, যে রেডক্স অর্থ হলো জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়। তাহলে এই ক্ষেত্রে কী হবে? জারণ বিজারণ মানেই হলো ইলেকট্রনের আদান প্রদান। তাহলে রেডক্স বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়াসমূহের মাঝে ইলেকট্রনের আদান প্রদান হবে। নন রেডক্স বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে না। এই যে ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করলাম। ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে তাহলে আমরা বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করলাম? এক ভাগে ইলেকট্রন স্থানান্তর হবে না, আরেক ভাগে ইলেকট্রন স্থানান্তর হবে। একটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, আরেকটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। যাদের মাঝে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে তাদেরকে বলতেছো রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। যাদের মাঝে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না তাদেরকে বলতেছো নন রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া না। বুঝে গেছে? তাহলে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর ঘটবে, একটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর ঘটবে না। যাদের মাঝে ঘটবে তাদেরকে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ। তাহলে আর ওটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। আসো জারণ বিজারণ বিক্রিয়াটা পড়ি। তাহলে একটা বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, অপর বিক্রিয়ক সে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে ত্যাগ করলো একজন ত্যাগ করবে, অপরজন গ্রহণ করবে। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া দুটো অর্ধাংশে বিভক্ত। জারণ হলেই সেখানে কি হবে? বিজারণ হবে, কারণ কেউ একজন দান করলো, সেই দানকৃত ইলেকট্রনটা কেউ একজন গ্রহণ করবে। এক অর্ধাংশ বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, যাকে জারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। তাহলে এই বিক্রিয়াটা পুরো একটা বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া মানে হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে, বিজারণ অর্ধ বিক্রিয়া মানে যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অপর অর্ধাংশ অন্য একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে, যাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। উল্লেখ্য যে জারণ বিজারণ বিক্রিয়া যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলা হয়। এই টার্মগুলো খুবই ক্লিয়ার রাখবা। আশা করছি এতদিনে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আমি বারবার বলি যে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বারণ। এই লাইনটা মনে রাখলে আমার মনে হয় জারণ বিজারণের সব টার্ম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জারণ মানে জারণ সংখ্যা বারণ, জারণ মানে জারণ সংখ্যা বারণ। তাহলে জারণ মানে দুটা কথা পড়তে পারি। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বারণ, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে হচ্ছে জারণ সংখ্যা বারণ। তাহলে বিজারণ সমান কি? তার উল্টা হবে। বিজারণ সমান কি হবে? এটা যদি ইলেকট্রন ছাড়ন হয় এটা হবে ইলেকট্রন গ্রহণ, এটা হবে ইলেকট্রন গ্রহণ। আর এখানে বিজারণ মানে কি হবে? বিজারণ মানে জারণ সংখ্যা কমন বা কমে যাওয়া। তাহলে জারণ সংখ্যা যদি বাড়া যদি হয় জারণ, তাহলে জারণ সংখ্যা কমে যাওয়া মানে বিজারণ।
বুঝে গেছে? জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ছাড়ন, আর জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তাহলে বিজারণ মানে কি হবে? ইলেকট্রন গ্রহণ, আবার জারণ সংখ্যা কমন বা কমে যাওয়া। তাহলে খেয়াল রাখবা, যে জারণ ঘটায়, যে জারণ ঘটায় সে নিজে বিজারক, যে জারণ ঘটায় সে নিজে বিজারক, যে জারণ ঘটায় সে নিজে বিজারক, যে জারণ ঘটায় সে নিজে বিজারক। বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে জারিত হয়, বিজারক জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে জারিত হয়। তাহলে নাম তার বিজারক, সে ঘটাবে জারণ, নামটার বিজারক সে ঘটাবে জারণ, কোন প্রক্রিয়ায়? জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছাড়বে। এবং যে বিজারণ ঘটে কার মাঝে? জারকের মাঝে। জারক বিজারণ ঘটায়। তাহলে মনে রাখবে এটা, জাস্ট এই জারক এবং বিজারণ এই দুটার মাঝে পার্থক্য, ঠিক আছে? আর তাহলে জারণ মানে বিজারক ঘটাবে তারা, জারণ কে কারা ঘটাবে? বিজারণ ঘটাবে। বিজারণ মানে কি? বিজারণ ঘটাবে কি? জারক। এবং এটাও মাথায় রাখবা, বিজারক একটা পদার্থ, বিজারক হয় একটা পদার্থ, বিজারক কয়েকটা পদার্থ, এটা আয়রন হইতে পারে, এটা সোডিয়াম হইতে পারে, এটা ক্লোরাইড হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। আর জারণ হলো একটা প্রসেস, জারণ হলো একটা প্রসেস, জারণ হলো একটা প্রসেস, যেই প্রসেসে ইলেকট্রন ছাড়া হয়, যেই প্রসেসে ইলেকট্রন ছাড়া হয়। আরেকটা অবস্থা আছে জারিত, আরেকটা অবস্থা আছে কি? আরেকটা কি আছে? জারিত। এই জারিত হলো একটা অবস্থা, এই জারিত হলো একটা অবস্থা। খেয়াল করো, এই যে বিজারকসমূহ জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে জারিত হয়, ঠিক আছে? বিজারকসমূহ, তাহলে আমাদের পার্থক্যই বিজারকের মাঝে শুধু, বিজারকসমূহ জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে জারিত হয়, বিজারকসমূহ জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে জারিত হয়। তাহলে এবার জারক কি করবে? এই যে জারক বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারিত হয়, বিজারিত হয়। একটা মনে রাখলে অপরটা অটোমেটিক্যালি হয়ে যায় আমার মতে, তো মাথায় রাখবা ভালো মতো। তাহলে এই বিজারিত এটা একটা কি অবস্থা, জারক একটা কি পদার্থ, বিজারণ একটা কি প্রক্রিয়া, বুঝে গেছে? জারণ কি? একটা প্রক্রিয়া, একটা প্রসেস, যেই প্রসেস ইলেকট্রন ছাড়া হয়। বিজারক কি? বিজারক একটা পদার্থ। জারিত কি? একটা অবস্থা। বিজারিত কি? এটা একটা অবস্থা। তাহলে আবার বলি, জারণ মানে হচ্ছে ছাড়ন, ইলেকট্রন ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। জারণ কারা ঘটাবে? জারণ ঘটাবে বিজারকরা, জারণ ঘটাবে কারা? বিজারকরা। বিজারক জারণ ঘটিয়ে সে জারিত হয়। আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, বিজারণ কে ঘটাবে? বিজারণ ঘটাবে জারকরা, বিজারণ জারক বিজারণ ঘটিয়ে সে বিজারিত হয়। সিম্পল। এরপরে উল্লেখ্য যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলা হয়। তাহলে জারণ মানে ছাড়ন, যে ছাড়লো তাকে বলা হচ্ছে বিজারক। জারণ মানে ছাড়ন, যে ছাড়লো তাকে বলা হচ্ছে বিজারক। আর যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়, ঠিক আছে? এই প্রক্রিয়ায় দেখো, সোডিয়াম ছিল 0, ক্লোরাইড ছিল এক্ষেত্রে 0, সোডিয়াম +1, ক্লোরাইড -1। ক্লোরাইড 0 থেকে কি হয়ে গেছে? -1। তার মানে এক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা খেয়াল করো, এই ক্ষেত্রে সোডিয়ামের 0 ছিল, এটা কি হয়ে গেছে? +1 হয়ে গেছে। জারণ মানে ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন, জারণ সংখ্যা 0। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রিয়াতে জারণ সংখ্যা দিয়ে হিসাবটা করব, ঠিক আছে? পরবর্তীতে বলবো ইলেকট্রনের হিসাবটা। তাহলে জারণ মানে ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। সোডিয়ামের ক্ষেত্রে জারণ সংখ্যা ছিল 0, এই জায়গায় হয়ে গেছে +1, তার মানে জারণ সংখ্যা বেড়েছে না, জারণ সংখ্যা বেড়েছে না, তার মানে এই প্রক্রিয়াটার নাম কি? জারণ। যে জারণ ঘটালো তার নাম কি? বিজারক। তার মানে সোডিয়াম এই জায়গায় বিজারক। ক্লোরাইড 0 ছিল, হয়ে গেছে -1, জারণ সংখ্যা কমেছে না, তার মানে এটা হচ্ছে কি? বিজারণ। এই জায়গায় ক্লোরিন ছিল কি? জারক। ওকে, এবার আসি ইলেকট্রন হিসাবটা একটু করে নাও। এখানে 0, সোডিয়াম 0 মানে কি? তার মাঝে ইলেকট্রন বেশিও নাই, তার মাঝে ইলেকট্রন কমও নাই। বাট সোডিয়াম +1 মানে কি? সোডিয়াম +1 মানে বোঝাচ্ছে তার মাঝে একটা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন কম। তাহলে এই জায়গায় তার মাঝে ইলেকট্রন বেশিও ছিল না, কমও ছিল না, এই জায়গায় এসে তার মাঝে একটা ইলেকট্রন কম। তার মানে কম কেমনে হয়? কম কেমনে হয়? হ্যাঁ, কম কেমনে হয়? এখানে সে ইলেকট্রন দান করে দিয়েছে, তাই তার কাছে ইলেকট্রন কমে গেছে। তাহলে জারণ মানে ছাড়ন, এই যে ইলেকট্রন ছেড়ে ফেলছে, তো ইলেকট্রন ছেড়ে এসে সোডিয়াম +আয়নে পরিণত হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের জারণ প্রক্রিয়া। আর ক্লোরাইড ছিল 0, ক্লোরাইড ছিল 0, তার মানে এই জায়গায় তার মাঝে ইলেকট্রন বেশিও ছিল না, কমও ছিল না। বাট এই জায়গায় এসে সে হয়ে গেছে ক্লোরিন মাইনাস, তার মানে ইলেকট্রন সে গ্রহণ করেছে কোথাও থেকে। ইলেকট্রন গ্রহণ, এই যে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ,
এটাই। তাহলে যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রনের দান ঘটে, অর্থাৎ পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলা হয়। তাহলে এক কথায় যে পরমাণু ইলেকট্রন দান ঘটে অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে, তাকে বলা হচ্ছে জারণ সংখ্যা বলা হয়, জারণ বিক্রিয়া বলা হয়। আয়রন 2+ দিকে খেয়াল করো। আয়রন 2+, তার মানে তার কাছে 2টা ইলেকট্রন এখন কি আছে, ঘাটতি আছে। 2টা ইলেকট্রন তার কাছে ঘাটতি আছে, সে আয়রন 3+-এ পরিণত হইল। আয়রন 3+ মানে কি, তার কাছে এখন 3টা ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে কি সে ইলেকট্রন একটা দান করে দিছে, তার মানে এটা কি প্রক্রিয়া, জারণ বিক্রিয়া। সোডিয়াম 0 থেকে সোডিয়াম প্লাসে পরিণত হইলো, তার মানে সে এখানে ঘাটতিও নাই, কমও নাই, বেশিও নাই, এই জায়গায় একটা ঘাটতি, তার মানে তার মাঝে একটা ইলেকট্রনের কী হয়েছে, একটা ইলেকট্রন দান করে দিছে। ঠিক আছে, আমরা যখন এই যে একটা ইলেকট্রন দান করি তো আমরা সোডিয়াম প্লাস লিখি, তাই না? যখন কিছু একটা দান করে তখন একটা প্লাস লিখি, তার মানে কি এটার মাঝে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। ক্লোরাইড যখন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরাইড মাইনাসে পরিণত হয়, তার মানে কি একটা ইলেকট্রন তার মাঝে বেশি আছে। আবার এটা দেখো, যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ ঘটে অর্থাৎ ওই পরমাণুর ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় কিংবা ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। এক্ষেত্রে ক্লোরাইড 0 একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস, তার মানে একটা ইলেকট্রন বেশি আছে। কপার 2+ একটা ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাসে পরিণত হলে, এই জায়গায় 2টা ইলেকট্রনের ঘাটতি, এই জায়গায় একটা ইলেকট্রনের ঘাটতি, তার মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করে একটা ঘাটতি কমিয়েছে। তাহলে জারণ সংখ্যা কি বলবা, কোনো অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত পরমাণুগুলার কোনোটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার আবার কোনোটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়। তাহলে আমরা জানি কেউ ইলেকট্রন ছাড়তে চায়, কেউ ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ইলেকট্রন ছাড়া যে প্রবণতা, ধনাত্মক চার্জযুক্ত একটা সংখ্যা দিয়ে আমরা পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ঋণাত্মক চার্জের সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। যখন সোডিয়াম ইলেকট্রন ছাড়লো তখন আমরা কি বলি, সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়াম প্লাস লিখলাম না। যখন ক্লোরাইড ইলেকট্রন গ্রহণ করলো তখন আমরা কি বলি, ক্লোরাইড মাইনাসে যে ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করলাম না, এটাই। অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত সংখ্যাকেই ওই মূলে জারণ সংখ্যা বলা হয়। তাহলে জারণ সংখ্যা কিন্তু মুখস্থ করার বিষয় না, এটা তুমি বুঝতে পারবা। এই যে সোডিয়াম যতটা ইলেকট্রন ছাড়লো সেটাতে জারণ সংখ্যা, ক্লোরাইড যতটা ইলেকট্রন গ্রহণ করলো সেটাতে জারণ সংখ্যা। এই যে আমরা তো গ্রুপ 1-2 জানি, গ্রুপ 1-এর লাস্ট সেলে ইলেকট্রন আছে কয়টা, একটা, তার মানে গ্রুপ 1-এর সকল মৌল যদি আয়নে পরিণত হতে চায় তারা একটা ইলেকট্রন দান করবে, তার মানে গ্রুপ 1-এর সকল মৌলের জারণ সংখ্যা +1। গ্রুপ 2-এর ক্ষেত্রে লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত, 2, তারা যদি ইলেকট্রন আয়নে পরিণত হচ্ছে তাই তারা এই যে ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, বেরিলিয়াম 2+, এভাবে না, তাহলে তারা 2টা ইলেকট্রন দান করবে, তার মানে তাদের জারণ সংখ্যা কত, +2। আবার আসো গ্রুপ 13-তে, এই যে বোন আমার গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, এই যে অ্যালুমিনিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, এগুলা, তো এরা কি করবে, লাস্ট ইলেকট্রন সংখ্যা কয়টা, 3টা, তারা ইলেকট্রন দান করবে, কয়টা দান করবে, 3টা, তার মানে +3 তাদের জারণ সংখ্যা। আবার আসো গ্রুপ 17-তে, এগুলো আমাদের চার্ট আছে একটা, গ্রুপ 17-তে ইলেকট্রন সংখ্যা কত, 7টা, তারা যদি ইলেকট্রন গ্রহণ করতে চায়, তারা যদি তোমার আয়নে পরিণত হতে চায়, ইলেকট্রন গ্রহণ করতে হবে একটা, তাহলে তাদের ইলেকট্রন কত হবে, -1। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা জারণ সংখ্যা এবং যোজনী সংখ্যার মাঝে পার্থক্য আছে, কিন্তু জারণ সংখ্যা মানে হলো এক্ষেত্রে আমাদের প্লাসও থাকবে, এখানে মাইনাসও থাকবে। আমরা যোজনী সংখ্যার মধ্যে কিন্তু প্লাস মাইনাস এগুলা বলি না, মানে +1 -1 এইভাবে বলি না, আমরা শুধু সংখ্যাটা বলি, প্লাসও বলি না মাইনাসও বলি না। বাট জারণ নাম্বারের ক্ষেত্রে, জারণ সংখ্যা বলার ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসগুলো বলি। তো এখানে আরেকটা বলা হচ্ছে, একক পরমাণুর জন্য পরমাণুর সময় জারণ সংখ্যা 0 ধরা হয়। একক যে পরমাণুগুলো আছে এগুলো সবার জারণ সংখ্যা 0, এই যে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, অক্সিজেনের জারণ সংখ্যা 0, নাইট্রোজেনের জারণ সংখ্যা 0, ক্লোরাইডের জারণ সংখ্যা 0, বোরনের জারণ সংখ্যা 0। এই যে আয়রন সালফেট অণুতে আয়রনের জারণ সংখ্যা কত, +2। এই আয়রন সালফেটের অণুতে টোটাল জারণ সংখ্যা 0, তবে এখানে ইন্ডিভিজুয়ালি আবার জারণ সংখ্যা বের করো। আয়রন সালফেট অণুতে আয়রনের জারণ সংখ্যা আয়রন 2+ SO4 2-, এগুলো তো মুখস্থ না, আয়রন 2+ SO4 2-, তাহলে সালফারের জারণ সংখ্যা কত, -2, আয়রনের জারণ সংখ্যা কত, +2, এই যে এটা +2, তার মানে এটা আয়রনের জারণ সংখ্যা টোটাল। Fe ধাতুতে আবার আয়রন যদি বলা হয় ধাতু, এটা হচ্ছে একটা লোহা, এই যে লোহা ধাতুতে এখানে আয়রনের জারণ সংখ্যা কত, এটা হবে আবার 0 কিন্তু। ঠিক আছে, এখানে আয়রনের জারণ সংখ্যা +2, বাট আয়রনে শুধুমাত্র যখন শুধু আয়রন থাকবে তখন তার জারণ সংখ্যা আবার 0 বলবা। আবার দেখো HCl এ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, -1, এখানে ক্লোরাইডের জারণ সংখ্যা কত, -1 HCl এ, বাট ক্লোরাইড যখন আলাদা অণু হিসেবে থাকবে তখন তার জারণ সংখ্যা 0। তো জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটা চার্ট আছে, জারণ সংখ্যা অণু যৌগের কোনো মৌলের জারণ সংখ্যা সেই যৌগের অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভর করে। আমরা যদি দেখি এই জায়গায় ধাতুসমূহ, আমরা জানি গ্রুপ 1-এর মৌলসমূহকে কী বলা হয়, ধাতু বলা হয়। ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক। কেন ধনাত্মক, আমরা জানি ধাতু কারা হয়, ধাতু হয় যারা ইলেকট্রন দান করে, তাদেরকে আমরা ধাতু বলি যারা ইলেকট্রন দান করে। তো আমরা জানি গ্রুপ 1-এর মৌলসমূহ গ্রুপ 2-এর মৌলসমূহ কী করে, ইলেকট্রন দান করে, তাই তাদের জারণ সংখ্যা কী হবে, ধনাত্মক হবে। অধাতুসমূহ কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করলে কী হবে, ঋণাত্মক
হবে। গ্রুপ 16 এর মূল, গ্রুপ 17 এর মূল, তারা ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে অধাতু, তারা ইলেকট্রন গ্রহণ করে, তাই তাদের ঋণাত্মক হয়। সোডিয়ামের ক্ষেত্রে দেখো +1 যেটা একটা ধাতু, গ্রুপ 1 এর মূল, ক্লোরাইড হচ্ছে গ্রুপ 17 এর মূল যেটা একটা অধাতু, যেটা -1, বুঝতে পারছো? নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মূলে জারণ সংখ্যা 0 হয়। নিরপেক্ষ যেমন আয়রন, যেমন হাইড্রোজেন, এই মূলগুলোর জারণ সংখ্যা কেমন হয়? 0 হয়। আয়রন 0, হাইড্রোজেন 0। নিরপেক্ষ যৌগে পরমাণু মোট জারণ সংখ্যা 0 হয়। মোট জারণ সংখ্যা এটা হচ্ছে -2, এটা হচ্ছে আমাদের দুইটা হাইড্রোজেনের জন্য +2, মোট জারণ সংখ্যা কিন্তু 0। তুমি যদি আবার ইন্ডিভিজুয়ালি বলো কোনটা জারণ সংখ্যা, তাহলে হাইড্রোজেন হবে +1, অক্সিজেন হবে -2, মোট জারণ সংখ্যা কিন্তু 0। আদান বিশিষ্ট আয়নে পরমাণুর মোট জারণ সংখ্যা তার আদান সংখ্যা সমান হয়। আদান থাকলে সেটা তার আদানের সমান। SO4 2- তার জারণ সংখ্যা -2। অ্যামোনিয়াম NH4+1 হয়, তাই না? NH4+1 হয়, তাহলে এটা জারণ সংখ্যা +1। খাদ্য ধাতু সময় জারণ সংখ্যা +1 হয় যে গ্রুপ 1 এর মৌলসমূহ, মেটার ধাতু গ্রুপ 2 এর মৌলসমূহ +2। ধাতবে হ্যালাইডে হেলুজেনের জারণ সংখ্যা কত হয়? -1। এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা ধাতু, একটা হেলুজেন, কি হইলো? ধাতবে হ্যালাইড, তাহলে এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে হেলুজেন, ধাতব হ্যালাইড, সেজন্য জারণ সংখ্যা কত হয়? -1। লিথিয়াম ক্লোরাইড জারণ সংখ্যা -1। অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তবে ধাতব হাইড্রাইড, এই যে এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে হাইড্রাইড, ধাতব হাইড্রাইড যৌগে কত? -1 হয়। বাট অ্যামোনিয়াতে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1 হয়। পারক্সাইডে হাইড্রোজেনের, এখানে অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, গুরুত্বপূর্ণ উদাহরণ সহ মনে রাখবা। পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেনের জারণ সংখ্যা -2। বাট পারক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1, পারক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1, এই যে -1। সুপার অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1/2, সুপার অক্সাইড অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। উদাহরণগুলো খুব বেশি আসে, ভালোভাবে মাথায় রাখবা। -1/2 সুপার অক্সাইডে, -1/2 উদাহরণ সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, আর পারক্সাইড উদাহরণ হচ্ছে পটাশিয়াম পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, এভাবে মাথায় রাখবো উদাহরণ দিয়ে। তো এগুলো সব পড়বা, হ্যাঁ, এগুলো সব পড়বা। আমরা নেক্সট দিন বাকি টপিক নিয়ে আগাবো। ওকে, দেখো, তো এই যে এইগুলো আমাদের একদম ভালোভাবে জানতে হবে। কোথায় অক্সিজেনের জারণ সংখ্যা কত। এই যে অক্সিজেনের সাধারণ জারণ সংখ্যা -2, পারক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2, খুব ভালোভাবে এগুলো জানতে হবে। এরপরে যৌগ বা আয়ন অবস্থিত পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে। ধরে নিই তার জারণ সংখ্যা x। আচ্ছা, এই জায়গায় আমরা কিছু জারণ সংখ্যা বের করার সূত্র তোমাকে দেখাই, তাহলে একাধিক মৌলের জারণ বের করতে পারবে। ফার্স্ট অফ অল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমাদের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে বলছে। যার জারণ সংখ্যা বের করতে বলবে তাকে ধরবা x, যার জারণ সংখ্যা বের করতে বলবে তাকে x ধরবা, এবং বাকিগুলো স্বাভাবিকভাবে বের করে লিখবা। তাহলে এখানে সামগ্রিক টোটাল জারণ সংখ্যা কত? 0। টোটাল জারণ সংখ্যা কত? 0। পটাশিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়াম গ্রুপ 1 এর যৌগ, তার মানে এটার জারণ সংখ্যা +1। দেন আমরা ইন্টু 1, যেহেতু পটাশিয়াম একটা এককে এক হবে, ম্যাঙ্গানিজকে x ধরলাম। আর অক্সিজেন কত? অক্সিজেন জারণ সংখ্যা কত আমরা জানি? অক্সিজেন জারণ সংখ্যা -2। -2 হলে 4 দুগুণে -8 হবে, তাই না? -2 × 4, তার মানে -8 হবে আর কি, তাহলে 0। তাহলে এখানে 1 + x - 8 = 0, তার মানে x = কী হবে? x এখানে হবে x - 7 = 0, তার মানে x কি হবে? 7 হবে। x = 7, তার মানে এখানে আমাদের যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। এভাবে বের করবা। সেমভাবে সালফিউরিক অ্যাসিডে দেখো H2SO4, হাইড্রোজেনের এখানে সালফারের জারণ সংখ্যা তোমাকে বের করতে বলছে। সালফার তাহলে যদি হয় আমরা x, তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য +2, সালফারের জন্য কি ধরবা? x ধরবা। অক্সিজেনের জন্য কত হয়? -2, -2 হলে 4 দুগুণে -8 = কত হয়? সামগ্রিক জারণ সংখ্যা 0 হবে। তো x - 6 = 0, x কী হবে? 6 হবে, তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা ক্ষেত্রে কত? +6, এই যে সালফারের জারণ সংখ্যা +6। সেমভাবে তোমরা কপার সালফেট করবা, নাইট্রিক অ্যাসিড করবা, এই যে ফসফেট, দেন ফসফরিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এটা একটু আমি দেখাই দিই। K2Cr2O7, এটাকে বলা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ।
এই যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলছে, এই যে ক্রোমিয়াম লাল করে দিয়েছে না, যেটা লাল করে দিয়েছে ওটা জারণ সংখ্যা, বাকিগুলো তোমরা করবা। পটাশিয়াম কত, পটাশিয়ামকে ধরবা 1, যেহেতু গ্রুপ একের মূল্য তাই এটা হচ্ছে +2। ক্রোমিয়াম কত, এক্স, দুইটা ক্রোমিয়াম তাই 2x। অক্সিজেন কত, -2, 7 দুগুণে -14 ইজ ইকুয়াল টু কত হয় 0। তার মানে 2x মাইনাস কত হয় 12 ইজ ইকুয়াল টু 0। তার মানে 2x ইজ ইকুয়াল টু কত হয় +12, x ইজ ইকুয়াল টু কত হয় তাহলে 6। তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +6। তাহলে এক্ষেত্রে আমাদের একটা বিষয় বুঝতে হবে, জারণ সংখ্যা এবং যোজনী কিন্তু এক না। জারণ সংখ্যা এবং যোজনী কিন্তু এক না। জারণ সংখ্যা হলো আয়নে উপস্থিত চার্জ সংখ্যা সহ, মানে এক্ষেত্রে আমরা +1 -1 এগুলো লিখি, বাট যোজনীতে আমরা +1 -1 এগুলো লিখি না, ঠিক আছে। এটি আমাদের এছাড়া শুধু আচ্ছা এগুলো পড়ে নিবা, তাহলে এগুলো বুঝবা পড়লে। জারণ বিজারণ যুগপৎ প্রক্রিয়া একটা, কেন এটা আমরা জানি। হ্যাঁ, শেষ করছি। জারণ বিজারণ একটা যুগপৎ প্রক্রিয়া, কারণ এটা জারণ হলেই বিজারণ হবে। তো তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন দান করে তাকে জারণ বিক্রিয়া বলা হয়। যেই বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ মানে ইলেকট্রন দান, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক। এই যে জারণ যে ঘটালো সে হচ্ছে নিজে বিজারক, বিজারণ যে ঘটালো সে হলো নিজে জারক। তাহলে এই ক্ষেত্রে দেখো, সোডিয়াম 0, ক্লোরাইড 0, সোডিয়াম +1 হয়ে গেলে এই জায়গায় +1, ক্লোরাইড -1। সোডিয়াম জারণ মানে ছাড়ুন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ানো, এক্ষেত্রে জারণ সংখ্যা বাড়ছে, তার মানে একটা জারণ প্রক্রিয়া। তার মানে এক্ষেত্রে সোডিয়াম হচ্ছে বিজারক। আর ক্লোরাইড 0 ছিল, এটা হয়ে গেল -1, তার মানে সে জারণ সংখ্যা কমছে না, জারণ সংখ্যা কমছে না, 0 থেকে -1 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে বিজারণ। যেটা বিজারণ হলো এটা হচ্ছে জারক, এটা হচ্ছে তার মানে জারক। আবার সোডিয়াম 0 থেকে +1 হলো, তার মানে তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন সে দান করে দিছে। জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন, তার মানে এটা জারণ। ক্লোরাইড 0 থেকে হয়ে গেছে -1, তার মানে একটু গ্রহণ করেছে, বুঝছে, গ্রহণ করলো। এই যে এখানে গেলে বিস্তারিত বলছে। এবার তুমি ভাগ করে দাও, এই যে সোডিয়াম 0 থেকে সোডিয়াম প্লাস এবং একটা ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরাইডে পরিণত হলো। এটা হচ্ছে জারণোদ্দীপক বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণোদ্দীপক বিক্রিয়া, দুটো একসাথে মিলে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এভাবে আমরা বলতে পারি জারণ বিজারণ এটা যুগপৎ প্রক্রিয়া। তো আমরা জারণ বিজারণের কিছু যেহেতু বিজারক ইলেকট্রন দান করে, জারক উক্ত ইলেকট্রন গ্রহণ করে, তাই জারণ বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া, ঠিক আছে। তো আমরা জারণ বিজারণ বিক্রিয়ার যে বিক্রিয়াগুলো পড়বো এগুলো হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন, দহন বিক্রিয়া, এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। আপাতত তোমরা এর আগ পর্যন্ত যে বিক্রিয়াগুলো আছে এই যে এগুলো একটু দেখবা, সংযোজন বিক্রিয়া, এগুলো জারণ বিজারণ বিক্রিয়া করার চেষ্টা করবা। এগুলো আমি নেক্সট দিন দেখাই দিব কয়েকটা, বাকিগুলো তোমরা সব করবা। তো এর আগ পর্যন্ত সব টপিক সুন্দরভাবে পড়ে রাখবা, ওকে।